চোখ মুখ লাল হয়ে ওঠে। রাজপুত্র প্রতাপ কুমার, আবার রাজকুমারী মণিমালার ব্যবহারের জন্য আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। রাজকুমারী মণিমালা আমার বিদ্যা, আমার শক্তি, আমার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে। তাহলে এবার আমিও দেখিয়ে দেব মায়াবিদ্যার জগতে সত্যি আমি রাজপুত্র কিনা। প্রতাপ কুমার রাজ দরবার থেকে বের হয়ে যায়। ঠিক বের হওয়ার সময় প্রতাপ কুমার তার হাত থেকে একটা গোলাপ ফুল প্রাসাদের ভেতর ফেলে যায়। বিষয়টা সবার চোখের আড়ালেই রয়ে যায়। মহারাজ, কাজটা একদমই ঠিক হলো না। আপনি রাজপুত্র কুমারকে চিনেন না। আমি জানি এই অপমানের বদলা আপনি ঠিকই নেবেন। কি করব বলো মন্ত্রী? এত কিছু বুঝিয়েও তো মণিমালাকে ঠিক করা গেল না। যে করেই হোক, আর যা যা দরকার হয় করার তুমি তাই করে এই রাজপুত্র প্রতাপ কুমারকে আটকাও। এ যাত্রা আবার রাজকুমারী মণিমালাকে তুমি বাঁচিয়ে দাও। আমি চেষ্টা করছি মহারাজ, কিন্তু আমি ঠিক বলতে পারছি না ওই প্রতাপ কুমারকে আটকাতে পারবো কিনা। প্রতাপ কুমার তখন ঘোড়া ছুটিয়ে অনেকটা দূরে চলে গেছে। মন্ত্রীও একটা ঘোড়ায় ছুটে তার পিছু নেয়। একটা ঘন গভীর জঙ্গলে গিয়ে প্রতাপ কুমার থামে। দাঁড়ান রাজকুমার, দাঁড়ান রাজকুমার প্রতাপ। আমি মহারাজ ও মণিমালার হয়ে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। এমন কিছু করবেন না যাতে আমাদের ক্ষতি হয়। আমি কোনো মায়াবিদ্যা জানি না, তাই না? আমি কোনো রাজকুমার নই, তাই তো? আমার কোনো শক্তি নেই, তাই? তাহলে এবার আমি দেখাচ্ছি আমি কি কি করতে পারি। বলতে বলতে প্রতাপ কুমার তার কোমরের খাপ থেকে একটা সুন্দর বাঁশি বের করে আনে। তারপর সেই বাঁশিটাকে মধুর সুরে বাজাতে থাকে। হঠাৎ করে বাঁশির সুর আলোর ঝলকানি দিয়ে প্রতাপ কুমারের সামনে একটা সুন্দর পালঙ্ক হাজির করে। এই বাঁশিটা এই পালঙ্কের ওপরে রাখলাম। আমি চলে যাওয়ার সাথে সাথে এই বাঁশিটা আপনা আপনি বাজতে শুরু করবে। এই বাঁশির সুর রাজকুমারী মণিমালাকে এই পালঙ্কের কাছে টেনে নিয়ে আসবে। রাজকুমারী মণিমালা এই পালঙ্কে শোয়ার সাথে সাথে গভীর ঘুমের জগতে হারিয়ে যাবে। বাঁশির সুর থেমে যাবে। রাজকুমারীর এই ঘুম কেউ ভাঙাতে পারবে না। না রাজপুত্র প্রতাপ কুমার, আপনি এমন কাজ করবেন না। দয়া করুন, রাজকুমারী মণিমালার ভুল ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আমি তো কেবল আমার মায়াবিদ্যার প্রদর্শন দেখাচ্ছি। যেদিন এই বাঁশিতে কোনো এক রাখাল সুর তুলবে, ঠিক সেদিন রাজকুমারী মণিমালার মুক্তি হবে। ততদিন রাজকুমারীকে এই অভিশাপ বয়ে বেড়াতে হবে। এইটুকু বলে প্রতাপ কুমার ঘোড়া ছুটিয়ে আবার দূরে মিলিয়ে গেল। সে চলে যাওয়ার সাথে সাথে পালঙ্কের ওপর থাকা বাঁশিটায় আপনা আপনি সুর বাজতে থাকে। মন্ত্রী তাড়াতাড়ি রাজবাড়িতে ফিরে আসে। এদিকে রাজকুমারী মণিমালা রাজদরবারের বাইরে প্রতাপ কুমারের ফেলে যাওয়া গোলাপ ফুল পায়। ইস, কি সুন্দর গোলাপটার ঘ্রাণ! মনে হয় যেন এর ঘ্রাণে কোনো আদিম নেশা আছে। এই ঘ্রাণ আমাকে টানছে, আমাকে কোথাও একটা যেতে বলছে। রাজকুমারী মণিমালা, আজকে তুমি যে কাজটা করেছো সেটা করা তোমার একদমই ঠিক হয়নি। তুমি রাজপুত্র প্রতাপ কুমারকে ছোট করেছো, তাকে অপমান করেছো, তার বিদ্যাকে কলুষিত করেছো। কিন্তু মা, আমি তো মোটেও তাকে অপমান করার জন্য এসব বলিনি। আমি তো শুধুমাত্র আমার বিয়েটাকে আটকাতে চেয়েছি। আজকে তুমি আমাদের ধৈর্যের সমস্ত বাঁধ ভেঙে ফেলেছো। অন্দরমহলে চলো, তোমার সাথে কথা আছে। না মা, আমাকে এখন বাইরে যেতে হবে। আমার বড় ঘুম পাচ্ছে। যাও তাহলে বাইরে। যে মেয়ে আমাকে পদে পদে অপমান করে
আবার সেই মেয়ের দরকার নেই, দরকার নেই। আমাকে টানছে, আমার ঘুম পাচ্ছে। মণিমালা তার হাতে থাকা গোলাপ ফুলটার গন্ধ শুকতে শুকতে রাজবাড়ি থেকে বের হয়ে যায়। ঠিক এই সময়ে ছুটতে ছুটতে রাজবাড়িতে এসে ঢোকে মন্ত্রী। মহারাজ, এটা আপনি কি করলেন? আপনি রাজকুমারী মণিমালাকে বাইরে বের হতে দিলেন কেন? কেন, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। ওই প্রতাপ কুমার তার মায়াবিদ্যা কাজে লাগিয়ে একটা পালঙ্ক এনে দিয়েছে। সেই পালঙ্কের ওপর রাখা একটা বাঁশিতে আপনা থেকে সুর বাজছে। সেই বাঁশির সুর রাজকুমারী মণিমালাকে ওই পালঙ্কের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এইবার যদি ওই পালঙ্কে রাজকুমারী শুয়ে পড়ে, তাহলে তার ঘুম আর কেউ ভাঙাতে পারবে না। মহারাজ, এসব কি হচ্ছে? আমি আমার মণিমালাকে হারাতে চাই না। যে করেই হোক ওকে ফিরিয়ে নিয়ে আসুন। আমি আমার মণিমালাকে ফেরত চাই। তুমি শান্ত হও রানী, আমাদের মণিমালার কিচ্ছু হবে না। তুমি শান্ত হও, আমি এক্ষুনি ওকে ফেরত নিয়ে আসছি। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। মণিমালা একা একা বনের দিকে এগিয়ে যাচ্ছে। তার ঠিক সামনেই সেই পালঙ্কের ওপর রাখা সেই বাঁশিটা। মণিমালা সেই দিকেই এক পা দুপা করে হেঁটে যাচ্ছে। ঠিক সেই সময় পেছনে দেখা যায় মন্ত্রী, রাজা ও রানীকে। রাজকুমারী মণিমালা, আমি তোমার বাবা, দয়া করে ওদিকে যেও না। থেমে যাও, থেমে যাও বলছি, থেমে যাও। মা মণিমালা, ফিরে এসো, ফিরে এসো, ওদিকে যেও না। রাজকুমারী, দয়া করে ওদিকে যাবেন না, থেমে যান, আমাদের কথা শুনুন, ফিরে আসুন আমাদের দিকে, ফিরে আসুন। মণিমালা আর কারো কোনো কথা শুনল না। সে সোজা গিয়ে পালঙ্কে শুয়ে পড়ে। সাথে সাথে গভীর ঘুমের দেশে হারিয়ে যায়। পালঙ্ক সহ মণিমালা গায়েব হয়ে যায়। শুধু বাঁশিটা মাটিতে পড়ে থাকে। প্রতাপ কুমার বলেছিল, ওই বাঁশিতে সুর তুলতে পারলেই মণিমালা মুক্তি পাবে। আমি বাঁশিটাই সুর তোলার চেষ্টা করে দেখি। বাঁশিটা তো গায়েব হয়ে গেল, এখন কি হবে? আমরা আমাদের রাজকুমারী মণিমালাকে হারিয়ে ফেলেছি মহারাজ। সে এখন মায়াবিদ্যায় বন্দী হয়ে অভিশাপ বয়ে বেড়াচ্ছে। যদি ওই প্রতাপ কুমারের কথা মতো কোনোদিন কোনো রাখাল ওই বাঁশিতে সুর তুলতে পারে, তবেই মণিমালা মুক্তি পাবে। এবারে বুঝলাম, তার মানে এতদিন ধরে ওই বাঁশিটা এই বন ওই বন করে ঘুরে বেড়াচ্ছিল। আজ আমি ওই বাঁশিটার সুর তুলতে পেরেছি বলেই আপনার মুক্তি হয়েছে। হ্যাঁ, আর ওই অভিশাপ থেকে মুক্ত হওয়ায় কিছুটা মায়াবিদ্যা তোমার উপরে গিয়ে পড়েছে, যার কারণে তোমার চেহারা ও পোশাকের এই পরিবর্তন। চলুন রাজকুমারী মণিমালা, আপনাকে আমার বাড়িতে নিয়ে যাই। নিশ্চয়ই আমি তোমার বাড়িতে যাব কানাই, তবে এরপর তোমাকে আমার রাজ্যে যেতে হবে। সেখানে আমাকে রানী করে তোমাকেই আমাদের রাজ্য চালাতে হবে। কানাই আর না করতে পারল না। এক মুহূর্তে তার ভাগ্য পরিবর্তন হয়ে গেল। সে রাজা হয়ে গেল। এরপর রাজকুমারী মণিমালাকে নিয়ে সে সুখে শান্তিতে রাজ্য চালাতে লাগলো।